নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প সুমিত্রার অপমৃত্যু। হঠাৎ রাত্রির নিস্তব্ধতা ভেদ করে একটা আর্তনাদ উঠল। খোলা জানলা দিয়ে তাকিয়ে দেখলাম পাশের বাড়ির সবকটা আলো জ্বলছে। লোকজন যেন বড়ই ব্যাকুল। লাফ দিয়ে উঠলাম। ত্রস্তে কাপড় ঠিক করতে করতে বেরিয়ে এলাম ঘর থেকে। শুনলাম শ্রীপতিবাবুর পাগল মেয়েটি গভীর রাত্রে বিছানা থেকে উঠে ছাতে গিয়েছিল। তারপর সেই তেতলার ছাদ থেকে লাফ দিয়ে পড়েছে। হতভাগিনীর এতদিনের চেষ্টা সফল হল। নিঃশ্বাস ছেড়ে ঘরে এলাম। চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এই পাগলিনীকে আমি মনে মনে ভালোবাসতাম। আমার ৩৫ বছরের অবিবাহিত জীবনকে এই পাগলিনী আবিষ্ট করে রেখেছিল। আলো নিভিয়ে দরজায় তালাচাবি বন্ধ করে কোমরে গামছা বেঁধে বেরিয়ে গেলাম। আমি আজ ৪ বছর শ্রীপতিবাবুর প্রতিবেশী। প্রথম যেদিন এ বাড়িটি ভাড়া নিয়ে আসি, দেখেছিলাম জানলার শিক ধরে মেয়েটি দাঁড়িয়ে আছে। তার ছবির মতো ভঙ্গি ও নিটোল নিখুঁত চেহারায় আমি মুগ্ধ হয়েছিলাম। বলাই বাহুল্য। আর দ্বিরুক্তি না করে অতি তাড়াতাড়ি মুখোমুখি এ বাড়িটা আমি ভাড়া নিলাম। কিন্তু কয়েকদিন পরই বুঝতে পারলাম মেয়েটি পাগল। আমার জানলা খোলা থাকলে স্পষ্টই ওর ঘর দেখতে পাওয়া যেত। ওই ঘরটি ছেড়ে সে বড় একটা নড়ত না, আর বেশিরভাগ সময়ই ছোট্ট লোহার খাটটিতে শুয়ে থাকত। মাঝে মাঝে দেখতে পেতাম বিছানার তলা থেকে রাশি রাশি কাগজ বার করে অত্যন্ত মন দিয়ে পড়ছে। ওর ওই ছিল বাতিক। সেই কাগজগুলোই ছিল ওর প্রাণ। বিছানার আশেপাশে ও কাউকে ঘেঁষতে দিত না। একমাত্র ওর মা ছিলেন ওর পরম বিশ্বস্ত বন্ধু। তিনিই ওর বিছানা ছেড়ে দিতেন। অত্যন্ত রুগ্ন ও দুঃখী চেহারার মানুষ ছিলেন তিনি। শুনেছিলাম প্রায় ১০ বছর যাবৎ হার্টের অসুখে ভুগছেন। শ্রীপতিবাবুর সঙ্গে আলাপ হতে আমার দেরি হয়নি। কিন্তু পাগল সন্তান আর রুগ্ন স্ত্রী তার মন প্রাণের সমস্ত রস নিঃশেষ করে দিয়েছিল। কাজেই তাঁর হৃদয়ে কোনো আনন্দ বা আশা ছিল না। তার কাছে গেলেই মনটা যেন আপনা থেকে উদাস হয়ে উঠত। মনে হতো যেন কোনো গোরস্থান বা শ্মশান। মেয়েটির নাম ছিল সুমিত্রা। ওর বাবা মা ওকে মিতু বলে ডাকতেন। একমাত্র সন্তান, নিশ্চয়ই পরম যত্নের ধন। কিন্তু বাপকেও কাছে ঘেঁষতে দিত না। বিশেষত বিছানার কাছে এলে এমন সাংঘাতিক চিৎকার করত যে ভদ্রলোক বিহ্বল হয়ে পড়তেন। দুই চোখ বেয়ে তার দরদর ধারে জল গড়িয়ে পড়ত। ওই বিছানাটির মধ্যেই ওর যত আকর্ষণ লুকোনো ছিল বলে ঘর ছেড়ে এক পাও নড়ত না। বেশিরভাগ সময় শুয়েই থাকত। মাও শয্যাশায়ী। কাজেই পরিচর্যার ভার ছিল একটা পরিচারিকার ওপর। ঘরের ওই কোণে খাট থেকে সবচেয়ে দূরের কোণটাতে এসে সে খাবার রেখে যেত স্নান করার জল, প্রয়োজনীয় টুকিটাকি সমস্ত। তারপর ও ঘর থেকে ধরে নিয়ে আসত রুগ্ন মাকে। তিনি একটি জলচৌকির ওপর বসে বসে সব করে দিতেন। মেয়েটির কথা বলবার একেবারে অভ্যাস ছিল না। চুপচাপ গম্ভীর ও বিষণ্ণ মূর্তি নিয়ে যখন সে ঘরের মধ্যে পায়চারি করে বেড়াত, তাকে অত্যন্ত চিন্তামগ্ন দেখাত। হঠাৎ কোনোদিন দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠতেও দেখেছি। ওর প্রতিটি ভঙ্গি, প্রতিটি কাজই আমার মুখস্থ হয়ে গিয়েছিল। মাঝে মাঝে মনটা ব্যথায় ভরে উঠত। মনে হতো শ্রীপতিবাবু যথেষ্ট চিকিৎসা করছেন না। কোনো কোনো সময় এও কথা কল্পনা করেছি যে আমি যদি ওকে বিবাহ করি তাহলে বোধহয় ও সেরে যায়।
দু একবার এ প্রস্তাব করার জন্য বদ্ধপরিকর যে না হয়েছি তা নয়, কিন্তু শ্রীপতিবাবুর কাছে গেলে আর মনে সে ভাব রাখতে পারেনি। আজ যখন আমার সমস্ত চিন্তার অবসান ঘটল, একটা গভীর নিঃশ্বাসে সমস্ত প্রাণ মন আমার মথিত হল। শ্রীপতিবাবু আমাকে দেখেই মুখ নিচু করলেন। উদগত অশ্রুকে যথাসম্ভব চেপে বললেন, চলুন, অভাগিনীকে একবার শেষ দেখা দেখে নিন। শ্রীপতিবাবুর সঙ্গে দোতলায় উঠে গেলাম। সেই ঘরে, সেই খাটটিতে একখানা চাদর গায়ে শুয়ে আছে মৃত মানুষ? না, যেন গভীর শান্তিতে আচ্ছন্ন একটি ঘুমন্ত মানুষ। হয়তো উঁচু থেকে পড়ে গিয়েও কোনো বিকৃতি হয়নি। কেবল নাকের দুপাশে দুটো রক্তের রেখা কান পর্যন্ত গিয়ে চুলের মধ্যে মিশেছে। বালিশের ওপর দিয়ে খোলা চুল ছড়িয়ে প্রায় মাটিতে নেমেছে। হাত দুটি জড়ো করে বুকের ওপর রাখলাম। মেজের ওপর সঙ্গহীন রুগ্ন মা। আমি গিয়ে ওর শয্যাপার্শ্বে দাঁড়ালাম। নির্মিমেষে তাকিয়ে রইলাম ওই পূর্ণিমার চাঁদের মতো পরিপূর্ণ সুন্দর মৃত মুখখানাটার দিকে। তারপর অতি সন্তর্পণে ওর ঠান্ডা কপালটির উপর নিজের হাতটি ছোঁয়ালাম। আস্তে আস্তে রাত বাড়ল। প্রায় ভোর 4টের সময় বার করা হলো মৃতদেহ। বাড়িটি লোকে লোকে ভরে গিয়েছিল। শ্রীপতিবাবু বললেন, আপনার উপর রইল আমার স্ত্রীর ভার। শ্মশান থেকে ফিরে এসে যেন দেখতে পাই। বলেই তিনি একবার বুক ফাটা আর্তনাদে কেঁপে উঠলেন। আমি সস্নেহে ভদ্রলোকের পিঠের উপর হাত বুলিয়ে পড়লাম, সমস্তই নিয়তি। কিছু ভাববেন না ওর জন্য, উনি আমার মা। ভদ্রলোক আবেগে একবার আমার হাত চেপে ধরলেন। উঠোন মুখরিত হয়ে উঠল হরিধ্বনিতে। ভদ্রমহিলাকে আমি পরিচারিকাটির সাহায্যে ধরাধরি করে অন্য ঘরে নিয়ে এলাম। মাথায় জলের ঝাপটা দিলাম। পরিচারিকাটি শিয়রে বসে হাওয়া করতে লাগল। আমি কিছুক্ষণ বসে ফিরে এলাম ওই ঘরটিতে। খাট থেকে বিছানা শুদ্ধ ওকে তুলে নিয়ে গেছে। ঘরটি শূন্য, হাওয়ায় হাওয়ায় দীর্ঘশ্বাস। ঘরময় রাশি রাশি কাগজ উঠছে। হঠাৎ মনে হলো এই তো ছিল ওর পরম সম্পদ। খানিকটা অন্যমনস্ক হয়ে ও খানিকটা কৌতূহলবশত নিচু হয়ে একটা কাগজ কুড়িয়ে নিলাম। কাগজটির ওপর হাতে আঁকা একটা পরম সুন্দর মানুষের মুখ, তলায় লেখা তুমি। আরও দু একটা কাগজ তুললাম। মুক্তবিন্দুর মতো পরিচ্ছন্ন সুন্দর হাতের লেখায় কাগজগুলো পরিপূর্ণ। পৃষ্ঠার নম্বর দেয়া আছে। সাগ্রহে সমস্ত কাগজ সংগ্রহ করে আমি তার মধ্যে চোখ ডোবালাম। মুহূর্তে আমার মন নিবিষ্ট হয়ে উঠল। তাকে প্রথম দেখলুম সতীদির বিয়েতে, বরের বন্ধু। গেটে ফুল মালা নিয়ে অভ্যর্থনার জন্য দাঁড়িয়েছিল। সতীদির বাবা আমার মেসোমশাই, ভারী শৌখিন মানুষ। বললেন, সবচেয়ে সুন্দর মেয়ে কে? সে করবে বরযাত্রীদের অভ্যর্থনা। সৌন্দর্যের প্রতিযোগিতায় সর্বোচ্চ স্থান ওই পরিবারে আমারই ছিল। তারপরই মালতীদি, মেসোমশায়ের ছোট মেয়ে। আমরা দুজনে দেবদারুর পাতায় সাজানো গেটের দুই পাশে দাঁড়িয়ে রইলাম বেলফুলের মালা নিয়ে। আচমকা চোখ পড়ল তার মুখের ওপর। ক্ষণিকের জন্য থেমে রইল হাত আর চোখ। দেখলুম তার 6 ফুট লম্বা নিটোল শরীর, বাঙালির তুলনায় অস্বাভাবিক ফর্সা রং, অপরূপ মুখায়ব। লম্বা হাতটি বাড়িয়ে মৃদু হেসে বলল, আমাকে বুঝি মালা দেবেন না? ওর ওই হাসিতে উজ্জ্বল দৃষ্টি আমাকে লজ্জা দিল। ত্রস্তে মালাটি
হাতে তুলে দিয়ে মুখ ফেরালুম। সেই রাত্রিতেই বিয়ের আসরে ওর সঙ্গে আমার আবার চোখাচোখি হলো। ভালো করে আমার বিয়েই দেখা হলো না। রাত্রিতে শুতে গেলাম 2টোর সময়। ঘুম এলো না। ওই মৃদুমধুর হাসি ভরা মুখখানা ভেসে রইল চোখের ওপর। পরদিন সকালবেলা একদল আত্মীয়ের সঙ্গে সেও এলো বাসি বিয়ে দেখতে, নাকি আমাকে দেখতে। আমাদের নতুন বর সুধীনবাবু তাকে চেঁচিয়ে কাছে ডাকলেন। নাম শুনলাম সত্যেন। বলাই বাহুল্য, আমার মেসোমশাই দুপুর পর্যন্ত সবাইকে আটকে রাখলেন। কাউকেই না খেয়ে যেতে দিলেন না। আমার সঙ্গে ওর আলাপ হলো। সুধীনবাবু বললেন, বুঝতেই পারছ সত্যেন, স্ত্রীর সঙ্গে এমন একটি শালিকাকে ফাও পাওয়া কি সাংঘাতিক একটা ভাগ্যের ব্যাপার। সেই কথা আছে না, নন্দকুলচন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। আমারও এখন সেই দশা। ওই শ্যালিকা মুখচন্দ্র বিনা শ্বশ্রুকুল অন্ধকার। আমি সুধীনবাবুর দিকে কটাক্ষ করলুম। ও আমার মুখের দিকে এক পলক তাকিয়ে হেসে বলল, ভাগ্যবানের ভাগ্যেই শিখেছে রে। তবু তো ভাগ্যকে অনেক ধন্যবাদ যে তুমি আমার বন্ধু, আর তোমার ভাগ্যের ছিটে ফোটায় আমার চোখও আপ্যায়িত হলো। এই হলো ভূমিকা। মানুষের ভালোবাসা আকর্ষণ করার প্রধান উপকরণই হচ্ছে মানুষের চেহারা। তার উপর যদি তার চরিত্র অনুকূল হয়ে থাকে, তাহলে হয় সোনায় সোহাগা। উপরন্তু যদি সে লোক ধনী হয়, তাহলে আর উচ্চবাচ্য করারই কেউ থাকে না। সত্যেন এ বাড়িতে অবারিত দ্বার পেল। আমার মা মাত্রই এক সন্তানের জননী, এবং সেটি আমি। অতএব তার রুদ্ধ পুত্র স্নেহের ধারা সত্যেনকে অবিরল ধারায় সিক্ত করল। বাবা এসব যুবক টুবক একেবারেই পছন্দ করতেন না, আর আমার কোনো ভাই না থাকায় কোনো যুবকের সমাগমও ছিল না। কিন্তু সত্যেনের বেলায় বাবা তার গতানুগতিক মতিগতি একটু পরিবর্তন করলেন। স্বীকার না করলেও বুঝতে পারলাম সত্যেনের প্রতি তার যথেষ্ট পক্ষপাত আছে। শুনলাম ওর বাবা লহরবাসী, সেখানে তার যথেষ্ট সম্মান প্রতিপত্তি। বিলেত থেকে বছরখানেক হলো ঘুরে এসেছে, এখানে ব্যবসা করে। সবচেয়ে আশ্চর্য এই যে আমার সঙ্গে ওর দেখাশোনা হতো সবচেয়ে কম। ঠিক আজকালকার প্রথায় আমি মানুষ হইনি। কতগুলো অহেতুক লজ্জায় মন সর্বদাই আচ্ছন্ন ছিল। পুরুষ মানুষ যে পুরুষ মানুষই, এ বিষয়ে এতই সচেতন ছিলাম যে সত্যি নেলেই মাকে ডেকে দিয়ে অন্য ঘরে গিয়ে হাঁপ ছাড়তাম। নিঃশব্দে হয়তো 2টো পান দিয়ে গেলাম, কিংবা চা। সত্যেনও লাজুক ছিল বলে মুখোমুখি আলাপ আমাদের হতোই না। অথচ আমি জানতাম সত্যেন এখানে আমার জন্যই আসে। আমার অস্তিত্বেই সত্যেনের পরম আনন্দ। আমি যে এই বাড়িতে আছি, সেজন্যই এ বাড়ির প্রতিটি অণু পরমাণুও ওর কাছে প্রিয় হয়ে উঠেছিল। বাবা খুব সেকেলে মানুষ, যাকে বলে একেবারে গোঁড়া হিন্দু। তিনি পরলোক মানতেন। দেবদ্বীজে তার অগাধ ভক্তি। বিজাতীয় ছোঁয়াচ বাঁচাবার চেষ্টায় অস্থির থাকতেন। মা সেসব পছন্দ করতেন না। এই নিয়ে তাদের প্রায়ই মতবিরোধ হতো। আমাকে স্কুলে পড়তে না দেবার কারণও অনেকটা এই যে নানা রকম ম্লেচ্ছভাবাপন্ন আজকালকার অসভ্য মেয়েদের সঙ্গে মিশে পাছে বিগড়ে যাই। মা শত ইচ্ছায়ও ফল হল না। অবশেষে বাড়িতেই এক বৃদ্ধ মাস্টারের উপর আমার বিদ্যাশিক্ষার ভার ন্যস্ত করে নিশ্চিন্ত হলেন। অতখানি বয়সেও আমি কোনোদিন থিয়েটার বা সিনেমা দেখিনি। কাজেই বাড়ি থেকে বেরোবার পাটও আমাদের বড় একটা ছিল না। এর মধ্যেই একদিন আমাদের এক আত্মীয়ের মৃত্যুতে মা বাবাকে খবর পেয়েই যেতে হলো। আমি রইলাম বাড়ি পাহারায়, আর আমাদের পুরনো বুড়ি ঝি লক্ষ্মীর মা রইল আমার পাহারায়। সন্ধ্যাবেলা এ ঘর ও ঘরে ধূপবাতি দেখাচ্ছিলাম। এই পুরনো প্রথাটিও বাবা বর্জন করতে দেননি।
তার ধারণা যতই ইলেকট্রিকের আলো থাক না, সন্ধ্যাবেলা ধূপ আর প্রদীপ না দেখালে সে বাড়িতে লক্ষ্মী থাকে না। পিছনে পায়ের শব্দে চমকে মুখ ফেরালাম। যে কথাটি এতক্ষণ ধরে মনের মধ্যে গুনগুন করছিল, যে ইচ্ছাটি মনের অবচেতনে ঘুরপাক খাচ্ছিল, তাই মূর্তি নিয়ে এসে আমার পিছনে দাঁড়ালো। সত্যেনকে দেখেই মুখ নিচু করলাম। একটু ইতস্তত করে দুপা ঘরে ঢুকে বলল, ওরা কোথায়? বাড়ি নেই। তা তো দেখছি। কোথায় গেছেন? শ্যামবাজার। ও, আমার বলা উচিত ছিল বসুন, কিন্তু কিছুতেই বলতে পারলুম না। সত্যেন বলল, তাহলে একটু বসি না? এতটা পথ এলুম। বেশ তো। সহজ হবার খুব একটা চেষ্টা করে ঘরে আলো জ্বেলে বসতে দিলাম। একটু চুপ করে থেকে সত্যেন বলল, আপনি বসবেন না? চা করে নিয়ে আসি। আমি কি চা খাবার জন্যই আসি? বলতে লোভ হলো। তাহলে কি জন্য আসেন? চেপে গিয়ে বললুম, তা কেন, ভালোবাসেন তাই। চায়ের চেয়েও যা বেশি ভালোবাসি তা তো এ বাড়িতেই আছে। চকিতে চোখ তুলেই নামিয়ে নিয়ে বললাম, আপনার বোধহয় গরম লাগছে ঘরে, একটা পাখা নিয়ে আসি। আপনার আসল উদ্দেশ্য দেখছি আমার কাছ থেকে পালানো। সত্যেন হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, তার দরকার কি? আমি যাই। কি আশ্চর্য! একটা মোড়া টেনে বসে পড়লাম আমি। বললাম, হলো, এবার বসুন। বলাই বাহুল্য, সত্যেনকে দ্বিতীয়বার অনুরোধ করতে হলো না। বসে বলল, আচ্ছা, আমাকে দেখলে কি একটা রাক্ষস শ্রেণীর জীব বলে মনে হয়? তা নইলে প্রায় 2 মাস ধরে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে, অথচ আজ পর্যন্ত একটি কথাও আপনি বলেননি আমার সঙ্গে। আমার কোনো কোনো সময় মনে হয় এখানে এসে আমি হয়তো আপনাকে যথেষ্ট অসুখী করি। অস্ফুটে বললাম, এসব কথা কেন বলছেন? একমাত্র কথা বলাটাই কি সুখ অসুখের চরম লক্ষণ নাকি? তাছাড়া আর কি ভাবা যায় বলুন? সত্যি বলতে এ বাড়িটি যে আমাকে এত আকর্ষণ করে তার প্রধান কারণই তো আপনার অস্তিত্ব। এ কথা কি আপনি কখনো মনে করেন না? লাল হয়ে উঠল। কাপড়ের আঁচলটা অনর্থক খুঁড়তে খুঁড়তে বললুম, কি করে জানব? আপনার মনের কথা তো আমার জানবার কথা নয়। সে তো ঠিকই। সত্যেন পরম দার্শনিকের মতো মুখ করে বসে রইল। চুপচাপ কাটল খানিকক্ষণ। তারপর পকেট থেকে রুমাল বার করে মুছতে মুছতে বলল, সত্যি বড় গরম। রাগ না করেন তো একটা পাখা নিয়ে আসি। আমার রাগে কিছু এসে যায় নাকি? আমি হাসলাম। আমাদের বাড়িতে ফ্যান ছিল না। উঠে গিয়ে একটা হাত পাখা এনে হাওয়া করতে যেতেই বাধা দিয়ে বলল, ও কি, আমাকে দিন। আমি করি না। পাগল নাকি? এক হাতে আমার হাত ধরে অন্য হাতে পাখাটা কেড়ে নিয়ে বলল, আমাকেই বরঞ্চ সেই ভাগ্যটা দিন, আমিই হাঁ করি, আপনি বসুন। ওর স্পর্শে আমার বুকের মধ্যে বিদ্যুৎ বয়ে গেল। কথা বলতে পারলাম না। আস্তে আস্তে হাত পাখাটা নাড়তে নাড়তে মৃদু হেসে বলল, রাগ করলেন নাকি? কি করব বলুন? মনে মনে সর্বক্ষণে এতই কাছের মানুষ ভাবি যে আপনাকে যে আপনি বলছি সেটা পর্যন্ত কানে অস্বাভাবিক থাকে। কি বলবো? বলবার কি কিছুই নেই? কতই তো আছে, সবই কি মুখে বলা যায়? বলতে বলতে হঠাৎ আমি বাইরে চলে এলাম। খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইলাম আকাশের দিকে। ঈশ্বর কি আছেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি প্রাণীর মনের কথা তিনি কি শুনতে পান? যদি তাই হয় তবে আজ আমারও একটি প্রার্থনা রইল তার কাছে। তারপরে গেলাম রান্নাঘরে। বুড়ি ঝি এক মনে
তরকারি নাড়ছি খুন্তি দিয়ে। বললুম, একটু চা হবে লক্ষ্মীর মা? জিজ্ঞাসু দৃষ্টিতে লক্ষ্মীর মা তাকালো আমার দিকে। বললাম, সেই সত্যেনবাবু এসেছেন, উনি খাবেন। কখন এলো? আমাকে ডাকনি কেন? আমার বর্তমান অভিভাবিকা ভুরুকুচকে আমাকে জেরা করল। আমি বললুম, এই তো আমি দেখতে পেয়ে তোমাকে চায়ের কথা বলতে এলাম। তাই বলো। নিশ্চিন্ত হয়ে লক্ষ্মীর মা বলল, চলো আমি বসি গে ঘরের কাছে। সহসা ঘৃণায় আমার শরীর কণ্টকিত হয়ে এলো। বুঝলাম এটা আমার মা বাবার টিপ। নিজের সন্তানকে এত অবিশ্বাসও এরা করতে পারেন। কিন্তু এই যে আমি ঈশ্বর সাক্ষী করে আজ আমার সমস্ত মন ওকে দান করলাম, তাকে ঠেকাবে কোন প্রহরী? হঠাৎ জেদ চাপল। বললাম, তোমার গিয়ে বসবার কি হয়েছে? তোমার সঙ্গে কথা বলতে এসেছেন উনি। চা করে নিয়ে এসো। আমিও ঘরে গেলাম। লক্ষ্মীর মা হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে। তারপর তরকারির কড়াই নামিয়ে কেটলিতে জল ভরতে ভরতে বলল, কি জানি বাবা। আমি সে কথায় কান না দিয়ে চলে এলাম। গভীর চিন্তায় সত্যেনের মুখ আনত। আমি যে ঘরে গেলাম অনেকক্ষণ পর্যন্ত সে কথা জানতেই পারল না। সর্বদাই ওর মুখ হাসিতে উজ্জ্বল। আজ ওর কি হলো? একটা নিঃশ্বাস ফেলে মুখ তুলতেই আমার দিকে দৃষ্টি পড়ল। মৃদু হেসে বলল, এখন আমার নিশ্চয়ই ওঠা উচিত। মার সঙ্গে দেখা করে যাবেন না? আজ থাক, চা খেয়ে যান। না, ইচ্ছে করছে না। আড়মোড়া ভেঙে ও উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ বলল, আচ্ছা আপনি জাত মানেন? আমি কিছু বলবার আগেই আবার বলল, আমি মানি না। ওপরওয়ালা কেউ আছেন কিনা জানি না, যদি থাকেন তার নামে শপথ করছি, আমি যদি মানুষকে তার জাত হিসাবেই গ্রহণ করে থাকি, তিনি যেন আমাকে ক্ষমা না করেন। আমার ইচ্ছে হয় আপনার মধ্যেও যেন সেই সংকীর্ণতা না থাকে। ওর উত্তেজনায় আমি একটু অবাক হলাম। বললাম, এসব কথা কেন বলছেন? কোনো কুসংস্কার যদি আমাকে আচ্ছন্ন করেই থাকে, তাহলে সময় মতো না হয় সেটা সংস্কার করা যাবে। আপনার যোগ্যই জবাব হয়েছে, রাগ করবেন না। মার্জনা ভিক্ষার ভঙ্গিতে দুই হাত জড়ো করে বলল, আপনার বাবার মধ্যে এত জাতিবিদ্বেষ আছে যে কখনো কখনো মনে হয় এ বাড়িতে বোধহয় আমার আসাই উচিত নয়। তাই যদি বলেন, বাবার হয়ে খানিকটা কৈফিয়ত দেবার ভাষায় বললাম, কোন মানুষটাই বা সম্পূর্ণ সংস্কার মুক্ত? তফাৎ খালি বেশি আর কমে। বেশি আর কমকে কি আপনি কম মনে করেন? বেশিওয়ালারা যদি পিছিয়ে থাকেন 100 বছর আগে, তাহলে কমওয়ালারাও আছেন 5 বছর আগে। তা এখন কি হবে? জাতিভেদ খুঁজে যাওয়া খুব সহজ নয়। আমি তো সহজ কঠিনের কথা বলছি নে, বলছিলাম ন্যায় অন্যায়ের কথা। আপনার কি মনে হয় না একটা মানুষকে তার জন্মের জন্য ঘৃণা করাটা একটা অমানসিক নিষ্ঠুরতা? আর যদি পাপ পুণ্য মানেন, তবে আমি বলবো তার চেয়ে বড় পাপ আর জীবনে কিছু হতে পারে না। আমি বললাম, আপনার কি হয়েছে জানি না, যে সব কথা আপনি বললেন তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আপনি বিশ্বাস করতে পারেন যে আমার বাবার সংস্কার আমার মধ্যে মোটেই সংক্রমিত হয়নি। সত্যি? ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। স্বভাবসুলভ প্রফুল্ল স্বরে বলল, একবার চা খাওয়াবার একটা ক্ষীণ আশা দিয়েছিলেন বলে মনে হচ্ছে। নিশ্চয়ই, একটু বসুন। তাড়াতাড়ি চা করে নিয়ে এলাম। চা খেতে খেতে ওর স্বাভাবিক আনন্দ ফিরে এলো। হাতঘড়ির দিকে তাকিয়ে বলল, অনুমতি করেন তো আজ যাই, কাল আসব। কিন্তু দেখা হবে তো? দেখা তো রোজই হয়। ওকে যদি দেখা বলেন। একটু হেসে উঠে দাঁড়ালো। আমি গিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। এটা আমার বাবার পৈতৃক বাড়ি। বাড়িটি বড় না হলেও খাঁচা নয়।
আলাদা আলাদা ঘর আমাদের তিনজনেরই ছিল, আর যেটি আমাদের বৈঠকখানা বলে সাজানো ছিল সেটি সমস্ত ঘর থেকে একেবারে স্বতন্ত্র। আমাদের হলো কলকাতার খাঁটি বনেদি পরিবার। টাকাটা গেছে, কিন্তু ক্ষয়ে ক্ষয়েও চালটি কিছু কিছু আছে। অন্তঃপুরচারিণীদের বুঝি কেউ দেখে ফেলল, এটা তাদের পক্ষে একটা নিতান্তই ভাবনার বিষয়। বৈঠকখানা ঘরটি আজকাল তেমনিই পড়ে থাকে। বাবার আড্ডা বাইরে, 10টা 5টা আপিস করেন, ফিরে এসে খেয়েই বেরিয়ে যান তাসের আড্ডায়। কাজেই আমাদের বৈঠকখানা নামে মাত্র বৈঠকখানা, ও ঘরটিতে এখন আমার পড়বার ব্যবস্থা হয়েছে। এরপর দুদিন আর সত্যেন এলো না। সকালবেলা আমার যখন ঘুম ভাঙত, কেমন একটা প্রত্যাশায় ভরে উঠত মনটা। প্রতি মুহূর্তে আমি চমকে চমকে উঠতাম। সময় আমার পক্ষে অত্যন্ত দীর্ঘ হয়ে গেল। রাত্রিতে যখন সমস্ত বাড়ি নিস্তব্ধ হয়ে যেত, তখন হৃদয় ভরা জোয়ার আমাকে ভাসিয়ে নিয়ে যেত অকুলে। ভয়ে আনন্দে আমি বুকের মধ্যে হাত চেপে অভিভূত হয়ে থাকতাম। আমি শুনেছিলাম আজকাল অনেক জায়গাতেই ছেলেমেয়েরা পরস্পরকে ভালোবেসে বিয়ে করছে, কিন্তু সে ছিল আমার পক্ষে একটা কল্পনার বিষয়। ওই রকম অসত্য ঘটনা যে সত্যি সত্যি ঘটতে পারে, একথা আমার মা বাবা অনেক বিশ্লেষণ করেও বিশ্বাস করে উঠতে পারেননি। অথচ এ বাড়িতেই যদি কোনো দুর্ঘটনার সূত্রপাত হয়, তাহলে দুশ্চিন্তায় আমার সমস্ত রাতের ঘুম সব কোথায় উড়ে যেত। বারে বারে উঠে জল খেতাম আর পাখা দিয়ে হা করতাম নিজেকে। হঠাৎ তৃতীয় দিন দুপুরবেলা সত্যেন এলো। বাবা গেছেন আপিসে, মা ঘুমিয়েছেন। আমি বৈঠকখানায় নিজের পড়ার টেবিল গুছোচ্ছিলাম। মৃদু মৃদু কড়া নাড়বার শব্দে কান খাড়া রেখে বললাম, কে? আমি। কণ্ঠস্বর শুনে বুকের মধ্যে একটা দ্রুত স্পন্দন অনুভব করলাম। নিঃশ্বাস ঘন হয়ে উঠল। ত্রস্তে গায়ের কাপড় ঠিক করতে করতে দরজার ছিটকিনি খুলে দিয়ে বললাম, এই অসময়ে? গ্রীষ্মের দুপুর, রোদ ঝাঁঝা করছে। পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছতে মুছতে বলল, উফ, পুড়ে গিয়েছি, এক গ্লাস জল দেবেন? ওর ঘরমাক্ত টুকটুকে মুখের দিকে তাকিয়ে সত্যিই কষ্ট হলো। ঘরের কোণে কুঁজো ছিল। এক গ্লাস জল এনে টেবিলের ওপর রেখে বললুম, এই রোদ্দুরে নাকি মানুষ বেরোয়, না বেরোলে কি আপনার সঙ্গে দেখা হয়? সকালে বিকেলে কি আমি বাড়ি থাকি না? থাকতে পারেন, আমি তো দেখতে পাইনি। কি করে জানলেন আমার সঙ্গে দেখা করবার এটাই উৎকৃষ্ট সময়? সত্যেন হাসল, বলল, সত্যি বলতে এইমাত্র এ কথাটা জানলাম। কেননা আমি দুদিন অসুস্থ ছিলাম, আসতে পারিনি। আজ খানিক আগে মনে হলো বেশ তো ভালো আছি, আর একথা মনে হওয়া মাত্রই ব্র্যাকেট থেকে পাঞ্জাবি টেনে গায়ে দিলাম, তারপর সোজা এখানে। আর আসা মাত্রই আপনাকে দেখতে পেলাম। অসুখ শুনে একটু উদ্বিগ্ন হয়ে বললাম, ছি ছি, ওই শরীর নিয়ে রোদ্দুরে বেরোনো মোটেই উচিত হয়নি, আর কখনো ওরকম করবেন না। তথাস্তু। কিন্তু নতুন কোনো অসুখ আমার শিগগিরই আর হবে না, এ আপনি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন। হঠাৎ আমার লক্ষ্য হলো যে ও এখনো পর্যন্ত জলের গ্লাসটা হাতে ধরেই বসে আছে। হেসে বললাম, জলটা খেয়ে নিন। দেখছেন কী আশ্চর্য, এখানে এসেই এত ঠান্ডা হয়েছি যে জল তেষ্টায় আমার কেবল প্রাণটাই বেরিয়ে যেতে বাকি ছিল। সেই তেষ্টা পর্যন্ত মিটে গেছে। ঢকঢক করে সমস্ত জলটা একসঙ্গে খেয়ে নিয়ে ঠাস করে গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রাখল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আপনার ভগ্নিপতি সুধীনবাবু যে দিল্লি বদলি হচ্ছে জানেন? না তো। আমাকেও নিয়ে যেতে চাইছেন কেন? ওর ধারণা এখানে আমি কেবল একটা ব্যবসার অছিলা নিয়ে আছি, আসলে কিছুই করছি না। ওখানে একটা চাকরির সন্ধান দিয়েছে ও। বেশ তো, যাব নাকি?
এই দুর্দিনে একটা চাকরি কি অবহেলার যোগ্য? ওরে বাবা, আপনি যে একেবারে গুরুজনের মতো কথা বলছেন। কিন্তু আপনি কি জানেন যে পৃথিবী উল্টে গেলেও আমি আর কলকাতা ছাড়তে পারছি না? হঠাৎ আমি গরম বোধ করলাম। মনে হলো কান দুটো যেন ঝুলে যাচ্ছে। কিছু জবাব না দিয়ে হাত পাখাটা নাড়তে লাগলাম। অসময়ে এলাম বলে রাগ করেননি তো? আমাকে চুপ করে থাকতে দেখেই বোধহয় বলল কথাটা। আমি হঠাৎ করেই বললাম, রাগ করলেও কি আপনি তা শুনবেন? বারে, আপনি দেখছি আমাকে বেশ প্রশ্রয় দিচ্ছেন, কিন্তু আমি দিল্লি যাব কি যাব না তা তো কিছু বলছেন না। এর মধ্যে আমার কি কিছু বলবার আছে? একমাত্র আপনারই তো আছে। আশ্চর্য। আমি অন্য প্রসঙ্গ তোলবার অভিপ্রায় বললাম, মা ঘুমোচ্ছেন, একটু পরেই বোধহয় উঠবেন। আপনার যাবার তাড়া আছে? তাড়া তো আপনিই করছেন দেখছি। বিরক্ত বোধ করলে আমি নিশ্চয়ই উঠে যাব। হঠাৎ চেয়ার ঠেলে শব্দ করেও উঠে দাঁড়ালো। দুপা এগোতেই আমি বললাম, এই রোদ্দুরে আবার এক্ষুনি ফিরে যাবেন? তারপর যদি কোনো অসুখ বিসুখ করে তাহলে কি আমি দায়ী হব নাকি? অসুখ বলতে আপনি দেখছি কেবল শরীরটাই বোঝেন। যাই বুঝি না কেন, আপনি রোদ না পড়লে যাবেন না, এই আমার অনুরোধ। আমার কথায় গ্রাহ্য না করে সত্যেন বলল, আমার ভালো লাগছে না বেশি। কোনো রকমে বাড়ি গিয়ে উঠতে পারলেই বাঁচি এখন। অনর্থ গেলাম, আপনাকে বিরক্ত করলাম। বিরক্ত হয়েছি এ কথা তবু বলবেন? বলবো না? না। সত্যি? জানি না। আমি রাগ করে মুখ ঘোরালাম। সঙ্গে সঙ্গে ধাঁ করে আমার কাঁধের উপর হাত রেখে বলল, বা, কথায় কথায় এরকম রাগ করলে চলে নাকি? আমি চমকে উঠলাম। আমার স্তম্ভিত ভাব দেখে হঠাৎ থতমত খেয়ে গেল। হাত উঠিয়ে নিজে অত্যন্ত মৃদু গলায় বলল, মাঝে মাঝে নিজেকে একেবারে সামলাতে পারি না। তোমাকে বলাই ভালো যে আমি তোমাকে ভালোবাসি। আমি আরক্ত হয়ে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তারপর আস্তে আস্তে ঘর থেকে চলে এলাম। মার ঘরে এসে দেখলাম তিনি হাতে মাথা রেখে অকাতরে ঘুমোচ্ছেন। খাটের নিচে আঁচল পেতে নাক ডাকাচ্ছে লক্ষ্মীর মা। খানিকটা যেন স্বস্তি পেলাম। কুজো থেকে এক গিলাস জল ঢেলে মুখে ঝাপটা দিলাম। মাথার উপর হাতটা রেখে দেখলাম সেখান থেকে যেন আগুন বেরোচ্ছে। অনেকক্ষণ ভেবে পেলাম না এজন্য সত্যেনকে ক্ষমা করব কি করব না। তারপর এক সময় যন্ত্রের মতো আবার গেলাম ও ঘরে। ততক্ষণে সত্যেন বোধহয় অর্ধেক পথ চলে গেছে। ঘরে গিয়ে যেখানটায় বসেছিল সেখানটায় বসলাম একবার উঠলাম। অত্যন্ত অস্থিরভাবে পায়চারি করতে করতে হঠাৎ মনে হলো এর চেয়ে বড় সুখ পৃথিবীতে আর কি আছে। সমস্ত শরীর বিহ্বল হয়ে এলো। দুই চোখ জলে ভরে গেল। দুহাত মুচড়ে মুচড়ে নিজেকে সামলাবার ব্যর্থ চেষ্টা করলাম। পরের দিন সকালবেলা এলেন সুধীনবাবু। ভদ্রলোক আসেন খুবই কম। মা ব্যস্ত হয়ে উঠলেন জামাইয়ের পরিচর্যায়। বাবার সময় ছিল না। তবুও আপিসে যাবার সেই ব্যস্ততার মধ্যেই তিনি হঠাৎ সুধীনবাবুকে নির্ভীতে ডেকে নিয়ে গেলেন। আমার মনের মধ্যে অনেক কথার ঢেউ বয়ে গেল। একটা আশার বিদ্যুৎ যেন আমাকে আড়ালে কান পাততে প্ররোচিত করল। বাবা বললেন, মিতুর এবার বিয়ে দিতে চাই। খুব ভালো কথা, অত সুন্দর মেয়ে, তার আর ভাবনা কি? বিয়ের প্রস্তাব কিন্তু তোমাকেই করতে হবে। আমাকে? আশ্চর্য হয়ে সুধীনবাবু বললেন, আমি কার সঙ্গে প্রস্তাব করব? তোমারই তো বন্ধু সত্যেন। আমার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। সুধীনবাবু অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, সে হতে পারে না। কেন? কেন হতে পারে না? তুমি কি মনে করো আমার মেয়ে ওর যোগ্য নয়? সেজন্য নয় মেসোমশাই, কারণটা আমাকে জিজ্ঞাসা করবেন না। তবে এটুকু জানবেন যে
এই বিয়ে হতে পারে না। নিঃশ্বাস ফেলে অত্যন্ত হতাশ হয়ে বাবা বললেন, তাহলে আমি নিজেই তাকে বলে দেখবক্ষণ। ওর উপরে সত্যি বড় মায়া পড়েছে। সুধীনবাবু একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, ও কি এ বাড়িতে মাঝে মাঝে আসে নাকি? মাঝে মাঝে কি বলো, ও তো প্রায় রোজই আসে। তোমার মাসিমা যে ওকে ছেলের মতো ভালোবাসেন। মিতুর সঙ্গে দেখা হয়? খুব কম। মিতু যা লাজুক, ও আবার বেরোবে কারোর কাছে? সুধীনবাবু বললেন, মা এসে বললেন, শ্বশুর জামাইয়ের কি এমন রাজকার্যের পরামর্শ হচ্ছে? এসো সুধীন, একটু চা খাবে। মিতু, যাই মা বলে আমি পাশের দরজা দিয়ে বেরিয়ে এলাম। এরপরে যতক্ষণ সুধীনবাবু ছিলেন ওকে বেশ গম্ভীর মনে হলো। সহসা আমার মনে হলো আমার অন্তরায় একমাত্র মালতীদি। আমি জানি মালতীদিও সত্যেন সম্বন্ধে একটু দুর্বল। আর সুধীনবাবু যখন ওর নিজের ভগ্নিপতি, তখন মালতীদির স্বার্থটাই তিনি বড় করে দেখবেন। আমার বিবাহের প্রস্তাবে ওর আপত্তির একটা কারণ খুঁজে পেয়ে আর মালতীদির মতো সর্বগুণসম্পন্ন একজন মেয়েকে প্রতিযোগী পেয়ে আমার মনের মধ্যে ছোটখাটো একটা বিপ্লব উপস্থিত হলো। ইচ্ছাশক্তির যদি সত্যিই কোনো জোর থাকতো, তাহলে সেই মুহূর্তেই সত্যেনকে দেখতে পেতাম এ বাড়িতে। কিন্তু সে এলো না, সেদিন না, তার পরের দিনও না, তার পরের দিনও না। আমি আর থাকতে পারলাম না। সেদিন ওকে যে করে বিদায় দিয়েছিলাম, তারপর কি আত্মসম্মান সম্পন্ন কোনো মানুষ আর আসতে পারে? নিজেকে সারা রাত সারাদিন কত রকম ভৎসনায় যে করলাম তার ঠিক নেই। অবশেষে মাকে বললাম, মা, কতদিন মাসিমার বাড়ি যাই না, চলো না ঘুরে আসি। আজ তো রোববার, বাবাই নিয়ে যাবেন। মা ঈশ্বর চিন্তা করে বললেন, সত্যি আজ গেলেও হয়, তোর বাবা তো আবার আড্ডায় বেরোলেন। আমার মন ছিল সন্দেহ ব্যাকুল। সুধীনবাবুই যে চক্রান্ত করে প্রত্যেক দিন ওকে মালতীদির কাছে নিয়ে যাচ্ছেন না, তাই বা কে জানেন। হাজার হোক, আমার সঙ্গে মালতীদির কোনো তুলনাই হয় না। ওরা মেলামেশা জানে, ভদ্রলোকের সঙ্গে ব্যবহার জানে, আর আমি তো একটা কুপমণ্ডুক। বললাম, বাবা তো 8 দিন কাটিয়ে আসবেন না, একটু না হয় দেরিতেই যাব। আমি কথা বলতে বলতে মার পেছন পেছন রান্নাঘর ছাড়িয়ে উঠোনে এসে পা দিতেই থমকে গেলাম। দেখলাম অত্যন্ত বিস্রস্ত চেহারায় সত্যেন এসে ঢুকল বাড়িতে। যাকে নিয়ে মনে মনে এত যন্ত্রণা, তাকে দেখে সত্যি আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। এত বড় একটা বিপদের সামনে যেন জীবনে এই প্রথম দাঁড়ালাম। চোখে চোখ পড়তেই মুখ নিচু করলাম। মা পিছন ফিরেছিলেন। অস্ফুটে বললাম, মা দেখো। মুখ ফিরিয়েই মা খুশি হয়ে বললেন, এসো এসো, কতদিন তোমার দেখা নেই। মাসিমাকে একেবারেই ভুলে গিয়েছিলে? না মাসিমা, আমার স্মরণশক্তির অত দুর্নাম দেবেন না। সময়ই পাইনি কতদিন, আর দেখাশোনার তো আজই শেষ। আমার বুকের মধ্যে ধড়াস করে উঠল। মা বললেন, তার মানে? আমি তো পরশুদিন সুদিনের সঙ্গে দিল্লি যাচ্ছি, একটা চাকরি নিলাম। সত্যেন আর চোখে আমার দিকে তাকালো। চাকরি পেলে? সে তো খুব সুখের কথা। তাই বলে দেখা হবে না কেন? আবার নিশ্চয়ই আসবে। কে জানে। মা বললেন, বসো, আজ আর সহজে ছাড়ছি নে, একেবারে খেয়ে যাবে এখানে। না মাসিমা, আমার আবার যেতে হবে অন্য জায়গায়। অন্য জায়গা মানে তো মালতীদির ওখানে। মনে মনে আমি সুধীনবাবুর মুণ্ডুপাত করে সেখান থেকে ঘরে এলাম। খানিক পরে মা এসে বললেন, তুই একটু যা মিতু ও ঘরে, আমি মাথায় 2 ঘটি জল ঢেলে আসি। বেলা হলো, রান্না চাপাবো কখন? আমাদের সংসারে এই আরেকটি প্রথা ছিল। বাবা কখনো ঠাকুর চাকরের হাতে রান্না খেতেন না। মা বেরিয়ে যেতেই অতি সন্তর্পণে আমি ও ঘরে গেলাম। ঘরটি আমার বাবার বিশ্রাম কক্ষ। হাত পা ছাড়াবার জন্য একটা ডেক চেয়ার, ছোট নিচু খাটে একটি বিছানা আর মোটা মোটা তাকিয়া,
আর দু একটি বেতের চেয়ার আছে ঘরটিতে। যারা নিতান্ত আপন হয়েছে এমন পুরুষ মানুষরাই এ ঘরে এসে বসে। এসে দেখলাম একটা খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। আমাকে দেখেই সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালো। আমি বললাম, বসুন, আপনি বসুন। ওর মুখের ভঙ্গি ও আপনি সম্বোধনে আমি অবাক হলাম। এই কয়দিনে আমি ওর আপনি হয়ে গেলাম। ওর তুমিটি কে? বসে বললাম, শুনলাম দিল্লি যাচ্ছেন। তাই তো ঠিক হয়েছে। ঠিক করবার কর্তাটি বোধহয় সুধীনবাবু। হ্যাঁ, সুধীনই বলল, আর এখানে থাকা ঠিক হবে না। ও, মনে মনে বললাম, সুধীন আর কি জপালো। আমার গম্ভীর মুখ লক্ষ্য করে বলল, আমার উপর আপনি রাগ করেছেন বুঝতে পারছি। আমি ভুল বুঝেছিলাম। আমার সেদিনকার অপরাধ মার্জনা করুন। কোন অপরাধ? আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর দিকে। আমাকে ভালোবাসা যে অপরাধ এ বিষয়ে অবহিত হয়েছেন উনি। বুকের মধ্যে একটা জ্বালা বোধ করলাম। মাথার চুলে আঙুল চালাতে চালাতে বলল, সত্য কথা মুখে বলাটাই অপরাধ, তাহলেই তা অসভ্যতার পর্যায়ে দাঁড়িয়ে যায়। সত্য কথা? আমার মুখ থেকে কথাটা যেন খসে পড়ল। ভাঙা গলায় বললুম, যা সেদিন সত্য ছিল তা কি আজ সত্য আছে? চিরদিন তা সত্যি হয়ে লুকিয়ে থাকবে আমার বুকের মধ্যে। সত্যেন হাতের মধ্যে মুখ গুজল। আমি সভয়ে এদিক ওদিক তাকালাম। তারপর উঠে এসে আস্তে তার কাঁধে হাত রেখে বললাম, শোনো। বিদ্যুৎ পৃষ্ঠের মতো সত্যেন মুখ তুলল আমার দিকে। নির্নিমেষে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর আমার হাতের উপর হাত রেখে হাসতে বলল, আর আমার ভয় কি? বাইরে যেন কার পায়ের শব্দ পেলাম। ত্রস্তে সরে এলাম ওর সান্নিধ্য থেকে। মৃদু গলায় বললাম, কাল দুপুরে এসো। বাইরে এসে দেখলাম লক্ষ্মীর মা বাজার নিয়ে আসছে। তারপর সমস্ত দিন আমার লঘুপক্ষে ভর করে কাটল। স্নিগ্ধতায়, তার প্রশান্তিতে সমস্ত শরীর মন আবিষ্ট হয়ে রইল। আর পরের দিনের প্রত্যাশায় আজ থেকেই বুকের মধ্যে একটা অদ্ভুত স্পন্দন অনুভব করে শিহরিত হতে থাকলাম। পরের দিন ঠিক কাঁটায় কাঁটায় 2টো সময় ও এলো। আমি উন্মুখ হয়েই ছিলাম। দরজা খুলে দিয়ে বললাম, এসো। মাসিমা ঘুমিয়েছেন অনেকক্ষণ। সত্যেন নিশ্চিন্ত হয়ে বসল। আমি হাত পাখা এনে হাওয়া করতে করতে বললাম, কষ্ট হয়েছে আসতে? বড় রোদ। সমস্ত ক্লান্তি তো তুমিই দূর করে দিলে। হাত বাড়িয়ে বলল, পাখাটা দাও। আমি হাওয়া দিচ্ছি। ভারী লজ্জা করছে। মনে হচ্ছে যেন জুলুম করে সেবা নিচ্ছি। জুলুম করে তো সবই নিলে, সেবাতেই বা অত আপত্তিটা কি? জুলুম করে বুঝি? তা নয় তো কি? জুলুম করে না। আমার সামনে ঝুঁকে পড়ে পড়ল, বিশ্বাসঘাতকতা করে। তাই নাকি? আমি হাসলাম। এই বুঝি হা দিচ্ছ? জোরে জোরে হা দিতে দিতে বললাম, কতক্ষণ দেওয়া যায়? তাহলে দাও আমাকে। তুমি যদি কখনো এরকম রোদ্দুরে পুরে আমার কাছে আসতে, আমি কি করতাম জানো? কি? নিজের কাপড় দিয়ে ঘাম মুছিয়ে দিতাম। পাখা দিয়ে হাওয়া করতাম না। ফুঁ দিয়ে জুড়িয়ে দিতাম ক্লান্তি। আমি বললাম, ইস। সত্যেন একটু চিন্তা করে বলল, আমার তো কালকেই দিল্লি যাবার কথা। তার আগে একটা বোঝাপড়া দরকার। বোঝাপড়ার অর্থ আমি বুঝলাম। সংকুচিত হয়ে বললাম, সে তুমি বাবার সঙ্গে করো। বোঝাপড়ার জন্য তিনিও উৎসুক। উৎসুক? আমার তো তাই মনে হয়। কিন্তু কিছুতেই তিনি আমার সঙ্গে তোমার বিয়ে দেবেন না। আমি বলছি, আমাকে বিশ্বাস করতে পারো। আচ্ছা ধরো, উনি যদি রাজি না হন? হবেন হবেন হবেন। কিন্তু ধরোই না, যদি না হন? না হলে? আমি ভেবে পেলাম না, না হলে কি করব। না হলেও তুমি রাজি আছো তো? আমার কথা তো তুমি জানো,
তাই ভালো। আর কারোর কথা আমরা কি করব? পকেট থেকে একটি ছোট্ট কেস বার করে সত্যেন বলল, এই আংটিটা আজ তোমাকে পরিয়ে দিলাম। কাল আবার আসবে সময়। যদি আমাকে গ্রহণ না করো, এটা ফিরিয়ে দিও। আংটি পরিয়ে বুক পকেট থেকে একটা চিঠি বার করে আমার হাতে দিয়ে পড়ল, আমি চলে গেলে অতি নিভৃতে এই চিঠিটা তুমি পড়ো। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই, মন বড় ব্যাকুল। শক্ত করে আমার হাত দুটো একবার জড়িয়ে ধরল, তারপর দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। ওর ভাবভঙ্গিতে আমি ঈষৎ অবাক হলাম। আংটি পরা আঙুলটির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ নিচু হয়ে নিজের আঙুলকেই চুম্বন করলাম। তারপর নীল পুরু খামটির মুখ ছিঁড়ে চিঠিখানা বের করে পড়লাম। সুমিত্রা, আমি আজ একটা গভীর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি। হয় চির অমৃত, নয় চির নরক। তোমাকে বলেছিলাম মানুষ মানুষই, জাতিটাই তার পরিচয় নয়। আশা করি তা তুমি মর্মে গ্রহণ করে আমাকে এই অতল থেকে উদ্ধার করবে। তোমাদের হিন্দু সমাজের জাতের ছোঁয়াছুঁইটা যে কি ভীষণ পাপ, সে বিষয়ে তোমাদের একটু অবহিত হওয়া দরকার। আমার বাবা মুসলমান। আমার নিজের কোনো ধর্ম নেই। আমার পৈতৃক নাম ইউসুফ। সবাই ডাকে সুফি। সুফি মুসলমান। ছিছি, আমি মুসলমানের প্রণয়ে আবদ্ধ। আমার হাত থেকে থরথর করে কেঁপে চিঠিটা খসে পড়ল। আমার মনের মধ্যে আমার সমস্ত পূর্বপুরুষ বিদ্রোহ করে উঠল। দুই হাত জড়ো করে বুকের উপর রাখলাম। যিনি সকলের অন্তর্যামী, তাকে স্মরণ করলাম। তাঁর চোখে কি সত্যেন মুসলমান, খ্রিস্টান, হিন্দু, না মানুষ? আমি কি তাঁর চোখে অতি পবিত্র হিন্দু বংশোদ্ভূত শ্রীমতী সুমিত্রা দেবী, না সত্যেনের মতোই কেবলমাত্র একটি মানুষ? আমি যাকে ভালোবাসি সেও কি ওই মানুষটি নয়? সে কি ওর জাত? ঈশ্বর, আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমাকে শক্তি দাও ভালোবাসতে। আমি দুই হাতে মুখ ঢেকে কেঁদে উঠে দরজায় খিল বন্ধ করে চিঠির বাকি অংশটুকু পড়ে ফেললাম। হয়তো যে মুহূর্তে আমি সত্যেনের বদলে সুখী হব, সেই মুহূর্তে তোমার সমস্ত ভালোবাসা কর্পূরের মতো হৃদয় থেকে উবে যাবে। যদি তাই যায় তবে যাক, তাহলে বুঝব যে মানুষের হৃদয়টাও একটা সংস্কারের সমষ্টি। সেখানেও সে চুলচেরা বিচার করে তবে কাজ করে। তুমি হয়তো ভাবছ এভাবে হিন্দু সেজে বিশ্বাসঘাতকতা করার দরকার ছিল কি? প্রথমটায় এ একটা নিছক ফাজলামির থেকেই শুরু। সুধিনই আমাকে অনুপ্রাণিত করে। সুধিন আমাকে অকৃত্রিম ভালোবাসে। ওর বিয়ের খবরে আমার চেয়ে কার বেশি আনন্দ হয়েছিল। অথচ জাত আমাদের এতই আলাদা, সে বিবাহী হিন্দু না সাজলে আমার কোনো অংশই থাকত না। আমি রাজি হইনি। সুধিন বলল, নিশ্চয়ই তুই সত্যেন হবি। কেন? সত্যেন হতে তোর বাধা কি? বিয়েতে যাবি, একসঙ্গে খাবি, 8 দিন ধরে আনন্দ করবি। মানুষের মিথ্যা সংস্কারের জন্য কি আমরা দায়ী? ওরকম অবোধ যারা, মূর্খ যারা, মানুষকে জাত দিয়েই যারা বিচার করে, তাদের সঙ্গে ছলনা করলে কোনো পাপ হয় না। আর তুই তো কোনো ধর্মই মানিস না। তোর সত্যেনই বাকি, সুফিই বাকি। একটু ভয় ভয় করল, মজাও লাগলো খুব। কিন্তু চুকি যেত ওইখানেই, যদি না তোমার সঙ্গে দেখা হতো। জানো তো, কোনো কোনো ভালোবাসা এক পলকেই আত্মপ্রকাশ করে। সেদিন বাড়ি গিয়ে মনে মনে ভাবলাম, আমি তো আর চেহারা বদলাইনি, চরিত্রও বদলাইনি, বদলেছি জাতি, যেটা মানুষের মনুষ্যত্বের তিলমাত্র প্রকাশ নয়। মানুষ ছোট বড় তার চরিত্রে, বিদ্যায়, বুদ্ধিতে আর নম্রতায়। আমি যতটুকু বিদ্বান তার চেয়ে বেশি ভান করিনি, যতটুকু বুদ্ধি তার বেশি দেখাইনি,
আর আমার চরিত্র তো সুধীন জানে। তুমি ভেবে দেখো, অন্যায় আমি কি করেছি? যে মুহূর্তে তোমাকে দেখলাম, আবার দেখবার ইচ্ছায় আমি পাগল হয়ে গেলাম। তারপর যতবার দেখলাম, ততবার আবার দেখবার দুর্নিবার ইচ্ছায় এই মিথ্যে জাতকে আমি আঁকড়ে রইলাম। কিন্তু আর নয়। এবার যদি আমি মুসলমান বলে তোমার ভালোবাসায় তিলমাত্র চির না ধরে, তাহলে ওই আংটি তুমি খুলো না, এই আমার মিনতি। আর আমাকে ক্ষমা করো, তোমার ইউসুফ। চিঠিটি ভাঁজ করে নিঃশ্বাস ছাড়লাম। কোলের উপর পড়ে রইল খোলা চিঠি। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম, গাছের পাতায় পাতায় রোদ ঝিকমিক করছে। মন উধাও হয়ে গেল। পরদিন সকালে ডাকে বাবার নামে একখানা চিঠি এলো। চিঠিখানা পড়তে যতটুকু সময়, তারপরেই হঠাৎ যেন বাবার গলায় বোমা ফাটল। চিঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে তিনি শালা জোচ্চোর বলে শূন্যে লাফিয়ে উঠলেন। ছুটে গেলেন মা। কি হয়েছে, কি হয়েছে? মার গলায় অস্থিরতা ফুটে উঠল। শালাকে আমি জেল খাটাবো, সুধীনকেও রেহাই দেব না জামাই বলে। হারামজাদা লম্পট। বাবা গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলেন। মা কিছুই বুঝতে না পেরে খালি এদিক ওদিক তাকাতে লাগলেন। হঠাৎ তার নজর পড়ল চিঠিটার দিকে। তাড়াতাড়ি সেটা কুড়িয়ে নিয়ে এক নিঃশ্বাসে পড়ে নিয়ে অনুচ্চ স্বরে বললেন, চুপ করো, তোমার মাথা কি খারাপ হলো? ঘরে এসো। হায় হায় করতে করতে বাবা ঘরে গেলেন। ফিসফিসিয়ে মা বললেন, বুড়ো বয়সে আর কেলেঙ্কারি করো না। চেঁচামেচি করে এখন রাজ্যশুদ্ধ লোককে জানাও যে রাত দিন একটা মুসলমান বাড়িতে আসতো, খেত, একসঙ্গে বসতো, একসঙ্গে ছোঁয়াছানি, একাকার। চেপে দাও, জাত আবার কি? চেপে গেলেই হলো। বাবা তক্ষুনি ঢোক গিলে চেপে গেলেন, কিন্তু জাতিসাপের মতো চাপা গর্জনে কপাল চাপড়িয়ে ক্রমাগত মুখ খারাপ করতে লাগলেন। আমি এতক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। এবার যেন কিছু বোধগম্য হলো। মার হাত থেকে চিঠিখানা টেনে নিয়ে পড়লাম। চিঠিখানা সুধীন বাবুর লেখা। শ্রী চরণেষু। আমি নিজে কোনো জাত মানি না। আমার বন্ধু সত্যেন যে আমার কতখানি তা আপনারা অনুমান করতে পারবেন না। আমার বিবাহের আনন্দের কোনো অংশই যদি সে গ্রহণ না করত, আমার পক্ষে সে আনন্দ অসম্পূর্ণ হতো। কিন্তু সে উৎসব সভায় যোগদান করার তার কোনো অধিকার থাকত না, যদি না তার নাম আমি সত্যেন রাখতাম। আমি জানতাম না সেই নামটি ভাঙিয়ে সে এখনো আপনার ওখানে যাতায়াত করে। এটা তার পক্ষে বোধহয় উচিত হয়নি। আপনি ভুল বুঝবেন না। আমি তার চরিত্রের কথা বলছি না। বিদ্যায়, বুদ্ধিতে, চরিত্রে সে সত্যিই অসাধারণ। কিন্তু তার নাম সত্যেন নয়, ইউসুফ। তার বাবা মুসলমান। চিঠিটা পড়ে আর আমি জাত খোয়াবার ওই মর্মবিতারক দৃশ্য দেখার জন্য দাঁড়ালাম না। বাবারও অফিসের বেলা হয়ে গিয়েছিল। বেশিক্ষণ বিলাপ করবার আর সময় হলো না। অফিসে যাবার সময় কেবল বললেন, হারামজাদা, মুসলমানের বাচ্চাকে আমি ফাঁসি কাটে ঝোলাবো। যে মানুষটাকে মা কালো সন্তানের অধিক স্নেহ করেছেন, তিনিও নির্বিকার মুখে বলে উঠলেন, তাই উচিত। মানুষ কেবল ভালোকেই ভালোবাসে না। চোর, জোচ্চোর, লম্পট, বদমাশ এমন লোককেও একজন মানুষ হয়তো কত গভীরভাবে ভালোবাসে দেখেছি। কিন্তু সে যদি বিজাতি হয়, তাহলে কেন সব নিঃশেষে চুকে যায়? বুকের মধ্যে সত্যি কেমন করে উঠল। এই অন্যায়, এই নির্মমতা, এই অহেতুক জাতিবিদ্বেষ কি আমাকে স্পর্শ করবে? আমার ভালোবাসাকেও কলঙ্কিত করবে? স্নান করে যখন খেতে বসলাম, মা বললেন, লোকটাকে তখনই আমার ভালো মনে হয়নি। তখনই আমার মনে হয়েছিল আসলে একটা বদ লোক।
আমি মৃদু গলায় বললাম, মানুষটা আর বদ কি, জাতে মুসলমান, এই যা অপরাধ। হুমা, তুই বলিস কি মিতু? জাত ভারিয়ে সকলের জাতও মারল, ও কি একটা কম নরক? ওটার মুখ দেখলেও যে পাপ হয়। নিঃশ্বাস ছেড়ে চুপ করে খেয়ে উঠলাম। মাও খেয়ে উঠে মুখ ধুতে ধুতে বললেন, কাউকে এসব বলিসনি বুঝলি? লোকে জানলে ভয়, নইলে আর কি। তোর বাবা আবার যা গোয়ার মানুষ, এ নিয়ে একটা হার না করেন তাই ভাবি। মা ঘুমোতে গেলেন, আমি গেলাম বৈঠকখানায়। গিয়ে প্রথমেই খিল বন্ধ করলাম। তারপর প্রতি মুহূর্তে আশায় আর প্রতীক্ষায় ব্যাকুল হয়ে উঠলাম। অনেকক্ষণ পরে, আমার মনে হলেও বোধহয় এক যুগ পরে, দরজার কড়া নড়ে উঠল। কাল আংটিটা আমি খুলে রেখেছিলাম। বুকের মধ্যে থেকে বার করে তাড়াতাড়ি আঙুলে পড়ে নিয়ে খুব আস্তে দরজা খুলে দিয়ে অত্যন্ত নিচু গলায় বললাম, এসো। ঘরে ঢুকে প্রথমেই তাকালো আমার হাতের দিকে। সঙ্গে সঙ্গে আশায় আনন্দে ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। ভারী গলায় বলল, আমাকে ক্ষমা করেছ? ভালোবাসাকে কি অপরাধ হার মানতে পারে? যাত্রা তো অপরাধ নয়। তুমি আমাকে গ্রহণ করতে দ্বিধা করনি? গ্রহণ তো তোমাকে আগেই করেছিলাম। আমি প্রস্তুত। আমাকে তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। আমার মুখের দিকে তাকিয়ে সত্যেনের চোখ ছলছল করে উঠল। রুদ্ধ কণ্ঠে বলল, আমাকে তুমি এত ভালোবাসো? আমি কি এ দানের যোগ্য? কোনো কথা আমি মন দিয়ে শুনতে পাচ্ছিলাম না। আতঙ্কিত চোখে চারিদিকে তাকিয়ে অস্থির গলায় পড়লাম, আমাকে কি করতে হবে বলো? এ বাড়িতে আর একদণ্ড তোমার থাকা উচিত হচ্ছে না। সবাইকে বলেছ? সুধীনবাবুই জানিয়েছেন। বিষণ্ণ চোখে সত্যেন আমার দিকে তাকিয়ে থেকে বলল, আমার কৃতকর্মের জন্য ওদের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, অন্তত মাসিমার কাছে। তাকে আমি সত্যিই ভালোবাসি। ওসব ভুলে যাও। ওরা কি আমাকে ক্ষমা করবেন না? অসম্ভব। সত্যেন নিঃশ্বাস ছেড়ে চুপ করে রইল। আমি বললাম, আর তুমি এ বাড়িতে এসো না। তুমি? আমি জবাব দিলাম না। আমাকে বোঝাবার চেষ্টায় বলল, মা বাবাকে ছেড়ে গিয়ে যে দুঃখ তুমি পাবে তা পূরণ করতে পারবো কিনা জানি না, কিন্তু বিশ্বাস করো, আমি কখনোই তোমাকে কোনো দুঃখ দেব না। বিবাহের দ্বারা মেয়েরা সর্বদাই বাপ মার সান্নিধ্য সুখ থেকে কোনো না কোনো দিন বিচ্ছিন্ন হয়ই। তুমিও হবে। একটু চুপ করে থেকে বলল, আমি অনেক ভেবেছি। তুমি মন শক্ত করো। আমি আজ রাত 11টার পরে গাড়ি নিয়ে আসব। তাই হবে। তুমি এবার যাও। আমি আর এক মুহূর্ত ওকে থাকতে দিলাম না। প্রায় ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিলাম। বিকালবেলা বাবা অফিস থেকে এসে বললেন, আমি ওকে ছাড়ব না, কিছুতেই ছাড়ব না, বুঝলে? আমার কি, গঙ্গায় ডুব দিলেই সব শুদ্ধ, কিন্তু ওকে আমি দেখে নেব। চাপা গলায় মা বললেন, কি যে লাগিয়েছ সেই থেকে, তোমার আর বুদ্ধি হবে না। আগে মেয়েটার একটা হিল্লে করো। একটা মুসলমানের ছোঁড়া বাড়িতে আসতো, এ কথা জানলে কি কেউ ওকে ঘরে নেবে? তখনই বলেছিলাম যে নখুরির বৌঠানের ভাইয়ের সঙ্গে বিয়েটা দাও। বাবা খেঁকিয়ে উঠলেন, তুমি বলেছিলে না আমি বলেছিলাম? তুমিই তো নাচতে নাচতে বললে যে ও আবার একটা সম্বন্ধ। আমি নিঃশব্দে বাবার পায়ে জুতোর ফিতে খুলে চা আনতে চলে গেলাম। অনেক রাত পর্যন্ত মা বাবা সেদিন অনেক কথা কাটাকাটি করলেন। নিজের ঘরে শুয়ে শুয়ে সব শুনলুম। মনের মধ্যে এমন একটা ব্যাকুলতা বোধ করছিলাম যে বিছানা ছেড়ে উঠে ঘরময় পায়চারি করে বেড়াতে লাগলাম। একবার মনে হলো এর চেয়ে মৃত্যু ভালো, কিন্তু মন সায় দিল না। কেন মরব?
আমার মৃত্যুই যদি মা বাবাকে সহ্য করতে হয়, তাহলে এটাই বা তার চেয়ে খারাপ কি? কি অপরাধ সত্যেনের? কেন বঞ্চিত করব ওকে? কোনো না কোনো দিন বিয়ে আমাকে করতেই হবে। যদি তাই হয়, তাহলে ওকে বিয়ে না করাই হবে আমার চরম অন্যায়। নৈতিক অপরাধে অপরাধী হব আমি। আকাশ পাতাল মাথামুন্ডু ভাবতে ভাবতে আমার মাথা যেন পাগলের মতো হয়ে গেল। আস্তে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। রাত বেড়েছে, থমথম করছে সমস্ত পৃথিবী। তারা ভরা অমাবস্যার কালো রাত। তাকিয়ে রইলাম আকাশের দিকে। মার ঘরের দরজার কাছে এসে মার নিঃশ্বাস পতনের শব্দটা কান পেতে গ্রহণ করলাম। বন্ধ দরজার উপরে মাথা রেখে যেন মাকে অনুভব করবার চেষ্টা করলাম নিজের মধ্যে। কত ছোট ছোট কথায় মন ভরে উঠল, চোখ জলে ভরে গেল। সহসা আমার সমস্ত সত্তা দীর্ণ করে মোটরের হর্নটি বেজে উঠল। সঙ্গে সঙ্গেই আমার পায়ের সঙ্গে যেন কে একটা ভারী পাথর বেঁধে দিল। একটা বৈদ্যুতিক শক খাওয়ার মতো থমকে গেল আমার শরীরের সমস্ত তন্ত্রী। মাত্রই 1 সেকেন্ড। তারপরে আমার আবাল্য পরিচিত ঘর, চির অভ্যস্ত জীবন, মা বাবার অপর্যাপ্ত ভালোবাসার বন্ধন, সমস্ত কিছুকে পেছনে ফেলে দ্রুত পায়ে বেরিয়ে এলাম রাস্তায়। চলন্ত গাড়ির মধ্যে আমি যেন একটা মৃত মানুষ। অন্ধকারের মধ্যে একসময় সত্যেন আমাকে স্পর্শ করে বললে, ভয় করছে? ভাঙা গলায় বললাম, না। একটু সময় কাটল। আবারও বলল, মন কেমন করছে? করাটা কি অন্যায়? এরকম জবাবে একটু দুঃখিত হলো বোধ হয়। তারপর সমস্ত রাস্তাই আমাদের নিঃশব্দে কাটল। নিতান্ত নিভৃত জায়গায় একটা বাড়ির কাছে এসে গাড়ি থামতেই বাড়ির আলো জ্বলে উঠল। একজন স্ত্রীলোক এসে দরজা খুলে দিল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলাম। স্ত্রীলোকটি আগে আগে এসে আলো জ্বালিয়ে দিল। যে ঘরটি আমার জন্য নির্দিষ্ট ছিল, সে ঘরে এসেই সে চলে গেল। সত্যেন বলল, এবার তুমি বিশ্রাম করো। ঘরটি বেশ প্রশস্ত। মাঝখানে একটা সরু লোহার খাটে ধপধপে বিছানা। শিয়রের কাছে ছোট টিপায়ের ওপর 1 গ্লাস জল প্লেট দিয়ে ঢাকা। কোণে দেখলুম একটা আলনায় দুখানা ধোলাই করা নতুন শাড়ি। চারিদিকে তাকিয়ে অত্যন্ত ক্লান্তভাবে বসে পড়লুম। বললুম, তুমি? পাশের ঘরেই থাকলাম। কিছু ভয় নেই। পাশের ঘরে কোনো বিছানা দেখলাম না। সে হবেক্ষণ, তুমি আর রাত করো না, শুয়ে পড়ো। সত্যেন গায়ের পাঞ্জাবিটা খুলে আলনায় রেখে এলো। গেঞ্জি পরা ওর নিটল শরীর আর প্রশস্ত বুকের দিকে তাকিয়ে আমি রোমাঞ্চিত হলাম। একেবারেই পাশাপাশি ঘর। দরজা খোলা রাখলে সবই দেখা যায়। ও ঘরে গিয়ে দরজাটা ভেজিয়ে দিতে দিতে বলল, ইচ্ছা করলে ভেতর থেকেও দরজাটা বন্ধ করে দিতে পারো। মুহূর্তে বাড়িটি স্তব্ধ হয়ে গেল। কাঠের রেলিংয়ে হেলান দিয়ে আমি বসে রইলাম। নিঃসঙ্গতা আমাকে তিলে তিলে গ্রাস করতে লাগল। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ ঘুমটা পাতলা হয়ে এলো। তন্দ্রার মধ্যেই অনুভব করলাম কি যেন আমার মাথার তলায় বালিশ গুজে দিচ্ছে। আমি আরাম পেলাম। খুট করে আলোটিও নিভল। আলো নেবার সঙ্গে সঙ্গেই আমার ঘুম ছুটে গেল। সেই নিরন্ধ্র অন্ধকারে আমি রুদ্ধশ্বাসে মরার মতো পড়ে রইলাম। কেবল বুকের মধ্যে কেমন একটা ভয় আর প্রতীক্ষা শিরশির করে ওঠানামা করতে লাগল। একটু পরেই বুঝলাম সত্যেন চলে গেল নিজের ঘরে। আমার মন বিশ্বাসে আর কৃতজ্ঞতায় ছলছল করে উঠল। পরের দিন সকালবেলা ঘুম ভাঙার পরেও চুপ করে শুয়েছিলাম। দরজায় টোকা দিয়ে সত্যেন বলল, ঘুমোচ্ছ?
না, এসো। দরজা ঠেলে ঘরে এলো। ওইটুকু সময়ের মধ্যেই পরিষ্কার করে দাড়ি কামিয়েছে, স্নান করেছে। ওর পরিচ্ছন্ন স্নাত চেহারার দিকে তাকিয়ে রইলাম। নাম না জানা কোনো সাবান ব্রিলেন্টিনের মধুর গন্ধে ঘর ভরে উঠল। আমার মাথার কাছে এসে খাটের রেলিং ধরে দাঁড়িয়ে পড়ল। এবার চা দিক না? সকালে তো আমি চা খাই না। তাহলে দুধ দিক? দাঁড়াও বলি। আমি বাধা দিয়ে বললাম, কিছু দরকার নেই, আমি এখন খাবো না। তা কি হয়? সত্যেন শুনল না। জানলার কাছে গিয়ে মুখ বার করে বলল, মতিন মা, ছোট পটে আমার জন্য চা আনো, আর ছোট জগে দুধ আনো। ফিরে এসে বলল, তুমি মুখ ধুয়ে নাও, পাশেই বাথরুম আছে। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও আমি উঠলাম। সত্যেন বলল, এত অল্প সময়ে আমাকে এত সব করতে হয়েছে যে তোমার জন্য কিছুই ব্যবস্থা করে রাখতে পারিনি। শাড়ি এনেছি, অথচ তোয়ালে ভুলে গিয়েছি। আমারটাই ব্যবহার করো আজ। কি আর করবে? বলতে বলতে ও ঘর থেকে একখানা তোয়ালে নিয়ে এলো। আলনা থেকে একখানা শাড়ি তুলে আমার হাতে দিয়ে অত্যন্ত বিহ্বল গলায় বলল, আমি জানতাম না কাউকে দিলে এত আনন্দ হয়। এত আনন্দ আমি সইব কেমন করে? আমি মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম, কথা বললাম না। ফিরে এসে খাবার আয়োজন দেখে আমি অবাক হয়ে গেলাম। দুধ, ফল, লুচি, হালুয়া, প্লেটে প্লেটে ট্রেটি একেবারে ভর্তি। আমি বললাম, এ কি? খাবে না? মানুষ এত খেতে পারে? তাছাড়া সত্যি বলছি, আমার একেবারে খিদে নেই। মিতু, তুমি মন খারাপ করে আছো? আমাকে ও নাম নিয়ে সম্বোধন করল এই প্রথম। ওর মুখের সম্বোধনে আমি শিহরিত হলাম। বললাম, না, মন খারাপ করবে কেন? খুব ভালো লাগছে। তাহলে খেতে চাইছো না কেন? মন খারাপ হলেই বুঝি মানুষই খায় না। তাছাড়া আর কি? সত্যেন হাত গুটিয়ে বসল। আমি বললাম, তাই বলে তুমিও খাবে না নাকি? আমারও খিদে নেই। আমি এবার হাসলাম। পর থেকে চা ঢেলে দিয়ে বললাম, নাও নাও, কি ছেলে মানুষই করো যে। খেতে খেতে বললাম, কাল শুলে কেমন করে? একটা ডেক চেয়ার ছিল। সারা রাত ডেক চেয়ারে? ছি ছি, কিছু কষ্ট হয়নি আমার। তা বই কি, আজ অবশ্য বিছানার ব্যবস্থা করো। যতক্ষণ আর রেজিস্ট্রি হচ্ছে কিছুতেই আর মন দিতে পারছি না আমি। আচ্ছা, তোমার বয়স কত? 19 বছর 6 মাস। তাহলে আর ভয় কি? আমি ওদের আজকেই যাতে তার ব্যবস্থা হয় করতে বলেছিলাম। কোর্টে গেলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমার ইচ্ছে করে না তোমাকে নিয়ে কোর্টে যেতে। তাছাড়া রেজিস্ট্রার আমাদের অনেক কালে চেনা। তিনি নিজে থেকেই বললেন বাড়িতে আসবেন। আমি হাঁ করে তাকিয়ে রইলাম মুখের দিকে। এতখানি কাণ্ড করলাম, ভালোবেসে ঘর থেকে বেরিয়ে এলাম, অথচ আমাদের বিবাহ হবে কেমন করে সেটাই আমি এতক্ষণে মনে করিনি। হিন্দু মুসলমানের বিবাহ যে শালগ্রাম শিলা সাক্ষী করে পুরুত ডেকে হবে না, এটা আমার মাথায় আসেনি। রেজিস্ট্রি করার কথা শুনে এতক্ষণে সে বিষয়ে সচেতন হয়ে বললাম, ওসব চুকে গেলেই রক্ষে পাই। আমার বড় ভয় করছে বাবার কথা ভেবে। অত্যন্ত নিরুদ্বেগে সত্যেন বলল, উনি যদি বা তোমাকে খুঁজে বার করেন, মুসলমান বলে তক্ষুনি বর্জন করবেন। শোনো, আমাকে একটা লিস্ট করে দাও তো, কি কি তোমার লাগবে। আমি একটু বেরোই। ওসব হয়ে গেলেই বেরোবো, এখন থাক। কিন্তু চলবে কেমন করে? তাছাড়া ঝিটি বা কি মনে করছে কে জানে। ও কে? আমার এক বন্ধুর বাড়ির পুরনো লোক। এরকম জিনিসপত্রবিহীন বউ দেখলে ওর যে সন্দেহ হবে। হোক, তোমার না বেরোনোই ভালো। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে বলল, ওদেরও তো 8টার সময় আসবার কথা। আচ্ছা, তুমি লিখে দাও তো, না হয় বন্ধুদের দিয়ে আনিয়ে নেব। বন্ধু বন্ধু বলছো যে, আর কি কেউ জানে নাকি? বা, জানে না? সত্যেন হাসল। ওরাই তো আমার সব ঠিক করে দিলে। উইটনেসও তো ওরাই হবে। উইটনেস? উইটনেস কিসের?
বা আমাদের যে বিয়ে হবে তার সাক্ষী। জানতাম না এসব সাক্ষী সবুদের ব্যাপার, তাই চুপ করে গেলাম। একটু পরেই স্ত্রীলোকটি চায়ের বাসন নিয়ে এলো। ওকে দেখে একটু সংকুচিত হয়ে বলল, বাজারে যাব এখন? আমার হয়ে ওই বলল, হ্যাঁ যাবে বই কি, বলে দাও কি কি আনবে। বিপদে পড়লাম। মনে করবার চেষ্টা করলাম মা বাবাকে কি কি আনতে বলতেন। আমার অবস্থা দেখে ও নিজেই বলল, তোমার ইচ্ছে মতো যা খুশি এনে রান্না করোগে, ওর শরীরটা ভালো না কি না। জি কেমন একটা সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে চলে গেল। এরকম কর্তৃক হলেই হয়েছে বলে সত্যেন দরজা ভিজিয়ে দিয়ে এসে খাটের উপর টান হতে হতে বলল, রাগ না করো তো তোমার বিছানায় একটু শুই। শুতে না শুতে ওর বন্ধুরা রেজিস্ট্রারকে নিয়ে এসে হাজির হলো। বিবাহের নমুনা দেখে আমি অবাক হলাম। এই নাকি বিয়ে? সময় বোধহয় 40 মিনিটও লাগলো না। হাঁড়ি হাঁড়ি মিষ্টি নিয়ে এলো ওরা। খুব হইহল্লা করে খাওয়া হলো। রেজিস্ট্রার আগেই চলে গেলেন, আর ওই ভদ্রলোক 3 জন একেবারে আমাদের সঙ্গে খেয়ে গেলেন। খাওয়া দাওয়া চুকিয়ে বন্ধুদের বিদায় দিয়ে আমরা আবার যখন নিভৃত হলাম, তখন বোধহয় বেলা 2টো। ঘরের ছিটকিনিটা তুলে দিয়ে বলল, এইবার আমরা আইনত স্বামী স্ত্রী হলাম। আমি মুখ নিচু করেছিলাম। হঠাৎ ও আমার একান্ত কাছে এসে দাঁড়ালো। তারপর নিচু হয়ে আমার মুখে বিবাহের প্রথম প্রণয় চিহ্ন এঁকে দিল। দুপুরটা কাটল একটা অস্বাভাবিক বিহ্বলতার মধ্যে। সুখের ভারে সমস্ত শরীর আমার অবশ হয়ে রইল। রাত্রে নামমাত্র খেয়ে যখন আবার আমাদের শোবার সময় হলো, তখন আমার দিকে চেয়ে ও জিজ্ঞাসা করল, কোথায় শোবো? তোমার কোথায় ইচ্ছে? ইচ্ছে অনিচ্ছার কথা ওঠে নাকি? আমাকে হাত বাড়িয়ে কাছে টেনে বলল, আজ আমাদের বিয়ের প্রথম রাত্রি না? বিছানা যতই ছোট হোক, অসভ্য। এর নাম বুঝি অসভ্যতা? উঠে গিয়ে খুট করে আলো নিবিয়ে দিয়ে এলো। জেগে ঘুমিয়ে কেমন করে আমার সে রাত কেটেছিল তা কেমন করে বোঝাবো? সেরকম রাত্রি কি আর কোনো মেয়ের জীবনে এসেছে? খুব সকালে আমার ঘুম ভাঙল। ওর বলিষ্ঠ আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে উঠে বসলাম। তাকিয়ে রইলাম নির্নিমেষে ওর ঘুমন্ত আর সুখী মুখখানার দিকে। দেখতে দেখতে সমস্ত হৃদয় যেন ভরে গেল। মনে মনে বললুম, ঈশ্বর, আর কিছুই চাই না, এই মুখ যেন জীবন ভরে দেখতে পাই। সন্তর্পণে নিজের মুখটা কিছুক্ষণের জন্য রাখলাম ওর কপালের ওপর। তারপর একটা নিঃশ্বাস নিয়ে জানলায় এসে দাঁড়ালাম। মনে হলো কেউ কথা বলছে একতলায়। এত সকালে কে এলো? কান পাতলাম, ঝিয়ের গলা পেলাম। হ্যাঁ বাবু, আমারও কেমন সন্দেহ হচ্ছে। ঠিকই ধরেছেন ইন্সপেক্টর বাবু। সঙ্গে সঙ্গে ভারী জুতোর আওয়াজে সিঁড়ি ভরে গেল। জানালা ছেড়ে আমি ওকে ধাক্কা দিয়ে বললাম, ওঠো ওঠো, আমার ভয়ানক ভয় করছে। হাসি মুখে ও চোখ খুলল। আমার শঙ্কিত মুখের দিকে তাকিয়ে বলল, কি হলো? সঙ্গে সঙ্গে দরজায় লাঠির আঘাত শুনে চমকে উঠে বলল, কে? আমি জড়িয়ে ধরে বললাম, খুলো না, ওরা পুলিশ। পুলিশ আমার কি করবে? আইনত তুমি আমার স্ত্রী। বাড়ি চড়াও করার জন্য আমি ওদের জেল খাটাবো। আমার কথা শুনল না, দরজা খুলে দিল। হুড়মুড় করে প্রথমেই যিনি ঘরে ঢুকলেন তিনি আমার বাবা। পেছনে ইউনিফর্ম পরা ইন্সপেক্টর, তার পিছনে 2 জন পুলিশ। আমাকে দেখতে পেয়ে বাবা বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন। এই যে হারামজাদি! চুলের মুঠি ধরে আমাকে তিনি মাটি থেকে শূন্যে তুললেন। লাফিয়ে এলো সত্যেন। কখনো হাত দেবেন না আমার স্ত্রীর গায়ে। হারামজাদা, লম্পট! ঠাস করে সত্যেনের গালের উপর এক চড় কষিয়ে দিয়ে বাবা বললেন, তোমার বদমাইশি বার করছি এবার। হাত করা লাগান রজনীবাবু। আমি রুখে দাঁড়ালাম, কখনো না,
আইন অনুসারে আমরা বিবাহিত। আমি সাবালিকা, আমার উপর তোমার কোনো হাত নেই। স্বেচ্ছায় আমি বিয়ে করেছি একে। বেরিয়ে যান বাড়ি থেকে। সত্যেনের গলা চিরে শব্দ বের হলো। ইন্সপেক্টর রসিকতা ছড়ালেন। তাই নাকি চাঁদ? আচ্ছা, তেওয়ারি, হাত কড়া লাগাও। আমি বাবার পা জড়িয়ে ধরলাম। রক্ষা করো। বাবা গায়ের জোরে আমার আঁচলের কাপড় আমার মুখে গুঁজে দিলেন। তারপর টানতে টানতে ঝিটার চোখের সামনে দিয়ে তুললেন ট্যাক্সিতে। পেছনে সত্যেন ভাঙা গলায় চিৎকার করে উঠল, এই অন্যায়ের প্রতিশোধ আমি নেব, নেব, নেবই। বাড়িতে এনেই আমাকে শক্ত করে হাতে পায়ে বেঁধে ঘরের দরজা বন্ধ করলেন। হাতে চাবুক লিকলিক করে নাচতে লাগল। বল, বল হারামজাদি, কেন আমার জাত মন সব খোয়ালি তুই? হুসহুস শব্দে সামনে চাবুক পড়তে লাগলো আমার সমস্ত গায়ে। নিঃশব্দে শরীরকে সইতে দিলাম। আমার নিরাপত্তা বাবার ক্রোধকে আরও উদ্দীপ্ত করল। তবু হারামজাদি কথা বলবি না? তবু বলবি না অন্যায় করছিস? তবু বলবি না? বল, বল। প্রত্যেকটা কথার সঙ্গে সঙ্গে আমি বাবার হাতের ওঠা পড়া দেখতে দেখতে বললাম, মারো, মারো, মেরে ফেলো। তবু বলবো না অন্যায় করেছি। খুন করে ফেলো, তবু বলবো না। মা দরজা ধাক্কাতে ধাক্কাতে বললেন, ওগো, তুমি কি করছো? ওকে কি মেরে ফেলবে? খোলো, খোলো, শিগগিরই খোলো। বাবা ক্লান্ত হয়েছিলেন। চাবুক রেখে ঘাম মুছতে মুছতে দরজা খুলে দিলেন। আমার দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠলেন মা, এই করেছো তুমি? আমার রক্তাক্ত স্ফীত মাংসখণ্ডগুলো তিনি আঁচল দিয়ে মুছিয়ে দিতে দিতে দাঁতে দাঁত আটকে বললেন, পশু। জ্বলন্ত দৃষ্টিতে বাবা তাকালেন মার দিকে। তারপর বজ্রকণ্ঠে বললেন, বেরিয়ে যাও ঘর থেকে। বলে নিজেই তাকে বের করে দিলেন। তারপর নিজেও বেরিয়ে গিয়ে বললেন, চিরজীবন তুই বন্দী হয়ে থাকে এই ঘরে। দরজার বাইরে শিকল তোলার শব্দ হল। শুনতে পেলুম কান্না ভরা গলায় মা বলছেন, এই যদি করবে ওকে, যদি ওকে মেরেই ফেলবে, তবে আনলে কেন তুমি? কেন ওকে থাকতে দিলে না ওর জীবন নিয়ে? কি কি বললে তুমি? ওকে থাকতে দেবো ওর জীবন নিয়ে? তারপর তারপর যদি ওর সন্তান হয়, আমি হব সেই মুসলমানের বাচ্চার মাতামহ? হায় ঈশ্বর! হত দুঃখেও বাবার কথা শুনে আমার হাসি পেল। আজ 3 দিন আমি বন্দী হয়ে আছি এই ঘরে। এখনো বাবার রাগ পড়েনি। মা কি করবেন? তিনিও তো মেয়ে, তাই তিনি আমারই মতো অসহায়। জানলা দিয়ে করুণ চোখে তাকিয়ে থাকেন আমার দিকে। দিনে একবার আমাকে খোলা হয়। কয়েদির মতো সঙ্গে করে মা আমাকে স্নানে নিয়ে যান। তাও বাবা আপিসে যাবার আগে চেয়ে চিনতে একটা খাতার একটি কলম জোগাড় করেছি। তাই দিয়ে লিখে রাখলাম আমার হতভাগ্য জীবনের কাহিনী। কালো শেষ চিহ্ন আংটিটিও বাবা ছিনিয়ে নিয়ে গেছেন আমার হাত থেকে। আমার কি মৃত্যু নেই? এই পর্যন্ত লেখা হয়ে তারপর নানা রকম অসংলগ্ন কথায় কাগজগুলো ভর্তি। বুঝলাম মাথা খারাপের ওই হলো সূত্রপাত। দীর্ঘশ্বাস ফেলে সমস্ত কাগজগুলো জড়িয়ে পকেটে রাখলাম। বাইরের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার কেটে কখন আলো ফুটেছে। মনে মনে ভাবলাম, সেই ইউসুফ এখন কোথায়? কে সে? পৃথিবীর এই জনারণ্যে কোনোদিন কি আমি তাকে খুঁজে বার করে এই লেখাটি তার হাতে দিতে পারব? গল্পটি এইখানে সমাপ্ত হল।
আপনারা এতক্ষণ শুনছিলেন প্রতিভা বসু লেখা গল্প সুমিত্রার অপমৃত্যু। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।